রাজ্যের অন্যতম ব্যস্ত জায়গা পুরুলিয়া বাস টার্মিনাস, যেখানে দিন-রাত সবসময় এক অদ্ভুত কোলাহল আর ব্যস্ততার রাজত্ব চলে। ঘড়িতে তখন ভোর 5:30। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কলকাতাগামী একটি সরকারি বাস হর্ন বাজিয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীরা হুড়মুড় করে নিজেদের মালপত্র বাসের মাথায় তুলছিল আর সিট ধরার জন্য ধাক্কাধাক্কি করছিল। কেউ জানালা দিয়ে পরিচিতদের বিদায় জানাচ্ছিল, কেউ বা হকারদের থেকে চা বিস্কুট কিনছিল। এই প্রচণ্ড হইচইয়ের মাঝে একটি ছেলে তার পিঠে একটি পুরনো কাপড়ের ব্যাগ ঝুলিয়ে বগলে একটি মোটা বিজ্ঞান বই চেপে ধরে বাসের দিকে এগোচ্ছিল। তার নাম ছিল সমীর। বয়স বড়জোর 17। শরীর রুগ্ন, মুখে একটা স্পষ্ট দুশ্চিন্তার ছাপ, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল এক তীক্ষ্ণ ঝিলিক, কিছু একটা করে দেখানোর জেদ। তার পরনে ছিল একটি বিবর্ণ ফুল শার্ট, যা হয়তো কোনো এককালে সাদা ছিল, আর পায়ে হাওয়াই চটি, যেটার ফিতে বেশ কয়েকবার সেফটি পিন দিয়ে আটকানো। তবে তার ওই ভাঙা চটি আর মলিন পোশাক তার ভেতরের অদম্য স্বপ্নকে লুকাতে পারছিল না। তার চোখে ছিল দেশের অন্যতম সেরা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। সমীরের বাড়ি ছিল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম ঝালদায়। তার ছোটবেলাটা কেটেছে রুক্ষ মাটি আর দারিদ্র্যের নির্মম কষাঘাতে। তার বাবা ছিলেন একজন সাধারণ তাঁতি, যিনি দিনরাত পরিশ্রম করে কোনোমতে সংসার চালাতেন। কিন্তু বছর 4 আগে এক দীর্ঘ অসুখে ভুগে বিনা চিকিৎসায় তিনি মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের পুরো বোঝা এসে পড়ে সমীরের মা পার্বতী দেবীর কাঁধে। মা প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে অন্যের জমিতে কাজ করতেন আর রাতে বিড়ি বাঁধতেন। এত কষ্ট সত্ত্বেও তিনি কোনোদিন সমীরকে পড়াশোনা ছাড়তে দেননি। তুই বড় হয়ে এমন কিছু আবিষ্কার করবি বাবা, যাতে আমাদের মতো গরিবদের এত কষ্ট করে বেঁচে থাকতে না হয়। মায়ের এই আশাই ছিল সমীরের বেঁচে থাকার সবচেয়ে বড় রসদ। সমীর গ্রামের সরকারি স্কুল থেকে পড়াশুনো করেছে। না ছিল কোনো প্রাইভেট টিউটার, না ছিল কোনো সহায়ক বই কেনার টাকা। সকালে স্কুল, দুপুরে মায়ের কাজে সাহায্য করা, আর রাতে কুপি জ্বালিয়ে পুরনো বইয়ের পাতায় মুখ গুজে থাকা, এটাই ছিল তার রুটিন। কিন্তু তার মেধা ছিল অসাধারণ। সে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পুরো মহকুমায় প্রথম হয়েছিল। তার বিজ্ঞানের শিক্ষক বলেছিলেন, সমীর, তোর মেধা সাধারণ নয়, তুই কলকাতায় গিয়ে ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা দে। ওটা পাশ করলে তুই পড়ার জন্য বড় স্কলারশিপ পাবি। কিন্তু সেই পরীক্ষার জন্য যে শহরে যাওয়ার খরচ, সেটা সমীরের কাছে ছিল না। সে শুধু গ্রামের লাইব্রেরি থেকে কিছু পুরনো বই জোগাড় করে প্রস্তুতি নিয়েছিল। মক টেস্ট বা ইন্টারনেট তো দূরের গ্রহের ব্যাপার ছিল। শুধু একটা ভাঙা ক্যালকুলেটর আর কয়েকটা খাতা, এটাই ছিল তার অস্ত্র। আর আজ সেই অস্ত্র নিয়েই সে তার জীবনের সবচেয়ে বড় বাজিটা লড়তে যাচ্ছিল, ট্যালেন্ট সার্চের পরীক্ষা। পরীক্ষার সিট পড়েছিল কলকাতায়, আর তার জন্য তাকে পুরুলিয়া থেকে অত দূর যেতে হতো। সমীরের পকেটে সব মিলিয়েছিল মাত্র ৮০ টাকা। তার মা নিজের জমানো শেষ খুচরো পয়সাগুলো আরেক প্রতিবেশীর থেকে হাত পেতেই টাকাটা জোগাড় করে দিয়েছিলেন। কিন্তু কলকাতা পর্যন্ত বাসের ভাড়া ছিল ২০০ টাকা, ১২০ টাকা কম ছিল। সমীর ভাবল, যা হবার হবে, শুধু তাকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতেই হবে। এই মরিয়া হয়েই সে টিকিট কাটার আগেই বাসের একেবারে পিছনের সিটে গিয়ে জড়সড় হয়ে বসে পড়ল। বাস চলতে শুরু করল। সমীর তার বইটি খুলল আর কাঁপা কাঁপা হাতে পাতা উল্টাতে লাগল। তার চোখ বইয়ের অক্ষরে থাকলেও মাথায় একটাই ভয় ঘুরপাক খাচ্ছিল, যদি কন্ডাক্টর ধরে ফেলে। সে জানত পুরো ভাড়া না দিয়ে বাসে ওঠা বেআইনি, কিন্তু পরিস্থিতি তাকে এতটাই নিরুপায় করেছিল যে সেই কাজ করতে বাধ্য হয়েছিল। সে নিজের সিটে আরও গুটিয়ে গেল আর মনে মনে প্রার্থনা করতে লাগল, ঈশ্বর, আজ শুধু আমাকে পার করে দাও, আমার কাছে আর কোনো বিকল্প নেই। কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই পরিকল্পনা ছিল। বাসটা পুরুলিয়া শহর ছাড়িয়ে কিছুটা এগোতেই সমীরের কানে সেই পরিচিত আওয়াজটা এলো, টিকিট, টিকিট করুন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বইটা বন্ধ করে সামনের দিকে তাকালো। বাসের মাঝখান বরাবর একজন টিকিট কন্ডাক্টর দাঁড়িয়ে আছেন। বয়স আনুমানিক ২৬ থেকে ২৭ বছর। খাকি শার্ট, কালো প্যান্ট আর গলায় ঝোলানো চামড়ার ব্যাগ। চেহারায় একটা কাঠিন্য, তবে চোখের দৃষ্টি বেশ তীক্ষ্ণ আর বুদ্ধিদীপ্ত। তার নাম ছিল প্রলয় সেনগুপ্ত। প্রলয় এক এক করে সবার থেকে ভাড়া নিতে নিতে সমীরের সিটের কাছে এসে পৌঁছালেন। কই ভাই, ভাড়াটা দাও। তার গলায় সেই পরিচিত কর্কশ ভাবটা ছিল, যা সাধারণত কন্ডাক্টরদের থাকে, কিন্তু সাথে একটা অদ্ভুত শান্ত ভাবও ছিল। সমীরের হাত কাঁপতে শুরু করল। সে তার পকেটে হাত ঢোকালো যেন টাকা খুঁজছে, কিন্তু তার কাছে তো পুরো টাকা ছিলই না। তার চোখ ছলছল করে উঠল। সে প্রলয়ের চোখের দিকে তাকাতেই পারছিল না। কোথায় যাবে? ভাড়া কত? প্রলয় আবার জিজ্ঞেস করলেন। সমীর ধীরে ধীরে মাথা তুলল। তার গাল বেয়ে তখন জল নামছে। দাদা, আমার কাছে পুরো ভাড়া নেই। প্রলয়ের মুখটা শক্ত হয়ে গেল। ভাড়া নেই তো বাসে উঠেছ কেন? জানো না এটা সরকারি বাস? হ্যাঁ দাদা, জানি, কিন্তু আমার কাছে টাকা নেই। আমাকে কলকাতা যেতেই হবে। আমার একটা খুব জরুরি সায়েন্সের পরীক্ষা আছে। আমার মা অনেক কষ্টে ৮০ টাকা জোগাড় করে দিয়েছেন, কিন্তু ভাড়া যে ২০০ টাকা। আমি ভেবেছিলাম। তার গলা বুঝে এলো। প্রলয় সমীরের দিকে তাকালেন। তার ডিউটি তাকে কড়া হতে বলছিল,
কিন্তু ওই ছেলেটার চোখে যে অসহায়তা আর মরিয়া ভাবটা ছিল সেটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন আর হাতে ধরা টিকিটের বান্ডিলটা একটু নামালেন। কিসের পরীক্ষা? একটু নরম গলায় জিজ্ঞেস করলেন তিনি। বিজ্ঞানের স্কলারশিপের পরীক্ষা দাদা, আমি সায়েন্টিস্ট হতে চাই, সমীর চোখের জল মুছতে মুছতে বলল। প্রলয় কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। বাসের ওই দিকের অন্য যাত্রীরা এবার বেশ মজা পেয়ে দেখতে শুরু করেছিল। কেউ কেউ ফিসফিস করে মন্তব্য করতে লাগল, দেখো কাণ্ড, বিনা ভাড়ায় উঠে এখন নাটক করছে, মাঝ রাস্তায় নামিয়ে দিন দাদা। একজন মধ্যবয়স্ক লোক তো বলেই ফেলল, আজকালকার ছোকরাগুলো সবই ফাঁকিবাজি, পড়াশোনার নাম করে বাসে ফ্রিতে ঘোরার ফন্দি। কিন্তু প্রলয় তাদের কথায় কান দিলেন না। তিনি সমীরের চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন আর তারপর এমন একটা কাজ করলেন যা বাসের কেউই আশা করেনি। তিনি নিজের চামড়ার ব্যাগ থেকে নয়, নিজের শার্টের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করলেন। সেখান থেকে ১২০ টাকা বের করে নিজের কন্ডাক্টর ব্যাগে রাখলেন এবং একটা ২০০ টাকার টিকিট কেটে সমীরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও তোমার টিকিট, আর শোনো, ভালো বিজ্ঞানী হয়ো, দেশের এখন খুব দরকার। সমীরের নিজের চোখকে বিশ্বাস হল না। সে প্রলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। একজন কন্ডাক্টর, যার তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা, সে নিজের পকেট থেকে তার ভাড়া মিটিয়ে দিচ্ছে। তার দুচোখ বেয়ে অঝরে জল পড়তে লাগল। সে হাত জোড় করে বলল, দাদা আপনি আপনি আমার কাছে ভগবানের মতো, আমি আপনার এই ঋণ কোনো দিন ভুলব না। প্রলয় ম্লান হাসলেন, দেবতা নই রে ভাই, তোর মতোই এক সাধারণ মানুষ। আর হ্যাঁ, আমিও একদিন ঠিক এভাবেই টাকার অভাবে পরীক্ষা দিতে যেতে পারছিলাম না। যখন আমি WBCS এর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এক অচেনা লোক আমাকে পরীক্ষার ফর্ম ফিল-আপের টাকাটা দিয়েছিল। আজ আমি শুধু সেই ধারটা মেটালাম। এই কথা শুনতেই আশেপাশের যাত্রীরা একেবারে চুপ হয়ে গেল। যারা এতক্ষণ খোঁটা দিচ্ছিল তারা লজ্জায় মুখ নামিয়ে নিল। সমীর সেই টিকিটটা হাতে নিল আর বুকের কাছে জড়িয়ে ধরল। তার মনে হলো সে শুধু একটা টিকিট নয়, এক আকাশ সমান ভরসা পেয়েছে। এই পৃথিবীতে যে এখনও ভালো মানুষ আছে তার প্রমাণ পেয়েছে। বাস চলতে লাগল। সমীর আবার তার বইটা খুলল, কিন্তু এবার তার মনে কোনো ভয় ছিল না, ছিল এক অদম্য জেদ। আমি বিজ্ঞানী হবই, আমাকে হতেই হবে। আর প্রলয় সামনের দিকে এগিয়ে গিয়ে বাকি যাত্রীদের টিকিট কাটতে লাগলেন, কিন্তু তার মনের ভেতর আজ এক অদ্ভুত তৃপ্তি কাজ করছিল। তবে এই গল্প এখানেই শেষ হবার ছিল না। নিয়তি তাদের দুজনকে আরও বড় একটা মোড়ে দাঁড় করানোর জন্য অপেক্ষা করছিল। বাস তীব্র গতিতে হাইওয়ে ধরে কলকাতার দিকে ছুটছিল। জানালার বাইরের গাছপালাগুলো ঝাপসা হয়ে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু সমীরের নজর বাইরের দিকে ছিল না। তার আঙুলগুলো বারবার টিকিটটাকে ছুঁয়ে দেখছিল। তার চোখ বাসের সামনের দিকে প্রলয়কে খুঁজছিল। সে চাইছিল আরেকবার গিয়ে লোকটাকে ধন্যবাদ জানাতে, কিন্তু তার সাহস কুলোচ্ছিল না। কিছুক্ষণ পর প্রলয় নিজেই বাসের পিছন দিকে এলেন। ডিউটি শেষ, সবাই টিকিট পেয়ে গেছে। তিনি দেখলেন ছেলেটা এখনও একটু নার্ভাস হয়ে বসে আছে। প্রলয় তার পাশের খালি সিটটায় বসলেন। কি হলো, এখন তো টিকিটের চিন্তা নেই, তাহলে এখনও এত ঘাবড়ে আছো কেন? সমীর মাথা নিচু করে বলল, দাদা আপনি আমার জন্য এত বড় উপকার করলেন, কিন্তু আমার খুব ভয় করছে। যদি আমি পরীক্ষায় পাশ করতে না পারি? আমার মা তার শেষ সম্বলটুকু আমার জন্য দিয়ে দিয়েছেন। আমি যদি হেরে যাই তাহলে তাকে কি জবাব দেব? প্রলয় একটু হাসলেন, তারপর বললেন, শোন, তোকে একটা কথা বলি। আমি নিজেও সিভিল সার্ভিসের জন্য পড়ছি। এই কন্ডাক্টরের চাকরিটা আমার স্বপ্ন নয়, এটা আমার বাধ্যবাধকতা। আমার বাবা স্টেট বাসের ড্রাইভার ছিলেন। তিনি হঠাৎ মারা যাওয়ায় কম্প্যাশনেট গ্রাউন্ডে আমি এই চাকরিটা পাই। কিন্তু আমি সবসময় অফিসার হতে চেয়েছি। বহুবার মনে হয়েছে চাকরি ছেড়ে দিই বা হাল ছেড়ে দিই, কিন্তু তখন আমার মায়ের একটা কথা মনে পড়ে, আসল স্বপ্ন চোখের পাতায় নয়, বুকের ভেতর বাঁচে, যা মানুষকে শান্তিতে বসতে দেয় না। আর আমি জানি তোর বুকে ওই একই আগুন জ্বলছে। সমীর প্রলয়ের দিকে গভীর শ্রদ্ধার দৃষ্টিতে তাকাল। দাদা, আপনি এত শিক্ষিত হয়েও কত কষ্ট করছেন, আর তার ওপর আমাকে এত সাহায্য করলেন। শিক্ষিত হলেই মানুষের ভেতর মনুষ্যত্ব আসে না রে, ওটা মন থেকে আসে। আজ সকালে যখন তোকে দেখলাম, আমার নিজের ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। সেও খুব ভালো ছাত্র ছিল, কিন্তু বিনা চিকিৎসায় টাকার অভাবে আমাদের ছেড়ে চলে গেছে। প্রলয়ের গলাটা একটু ধরে এলো, চোখে হালকা জল চিকচিক করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তাই সমীর, তোকে শুধু নিজের জন্য নয়, আমাদের মতো যাদের স্বপ্ন টাকার কাছে হেরে যায় তাদের সবার জন্য তোকে জিততে হবে। সমীর নিজের চোখের জল আর আটকাতে পারল না। সে মাথা নেড়ে বলল, দাদা আমি কথা দিচ্ছি, আমি সফল হবই, আর যেদিন আমি কিছু করতে পারব সেদিন আপনার কথা সবার আগে মনে করব। বাস যখন ধর্মতলায় এসে থামল, প্রলয় নিজে সমীরকে বাস থেকে নামতে সাহায্য করলেন। এরপর তিনি যা করলেন তার জন্য সমীর মোটেও প্রস্তুত ছিল না।
প্রলয় নিজের পকেট থেকে আরও 500 টাকার একটা নোট বের করে সমীরের হাতে গুজে দিলেন। এটা রাখ, এখান থেকে সল্টলেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাস বা অটো নিবি, আর পরীক্ষা দেওয়ার আগে পেট ভরে কিছু খেয়ে নিবি। খালি পেটে কখনো ভালো পরীক্ষা হয় না। সমীর চমকে উঠে হাত সরিয়ে নিল। না না দাদা, আপনি এমনিতেই অনেক করেছেন, আমি এই টাকা কিছুতেই নিতে পারব না। এটাকে দান বা করুণা ভাবিস না, ভাববি তোর বড় ভাই তোকে ভালোবেসে দিয়েছে। আর হ্যাঁ, যেদিন তুই বড় বিজ্ঞানী হয়ে প্রথম স্কলারশিপের টাকা পাবি, সেদিন আমাকে একটা ভালো জায়গায় পেট ভরে মিষ্টি খাওয়াবি, ওটাই আমার ফি। সমীরের চোখে তখন শ্রাবণের ধারা। সে টাকাটা নিয়ে প্রলয়ের 5 হওয়ার জন্য নিচু হল, কিন্তু প্রলয় তাকে ধরে ফেললেন। 5 হতে হবে না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়া। আমি প্রার্থনা করব তুই যেন সফল হস। প্রলয় বাসের গেটে দাঁড়িয়ে হাত নাড়লেন, সমীরও হাত নাড়ল, মনে মনে বলল, ধন্যবাদ দাদা, আমি আপনাকে কখনো নিরাশ করব না। এদিকে বাসের আরেকজন কর্মী প্রলয়কে দেখে একটু তাচ্ছিল্যের সুরেই বলল, কি গুরু, আজ দেখি তোমার দয়ার সাগর উথলে উঠেছে, নিজের পকেটের টাকা দিয়ে দিলে। কে জানে, হয়তো পুরোটাই ভাঁওতাবাজি ছিল ছেলেটার। প্রলয় শান্ত গলায় উত্তর দিলেন, হতেও পারে, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়নি ও মিথ্যে বলছে। ওর চোখে আমি আমার হারানো ভাইয়ের ছায়া দেখেছি। তুমি একটা পাগল, হয়তো তাই, কিন্তু এই পাগলামিটার জন্যই আজ আমার রাতে ভালো ঘুম হবে। সেদিন রাতে ডিউটি শেষে নিজের মেসে ফিরে প্রলয় তার মাকে ফোনে সমীরের কথা জানিয়েছিলেন। তার মা বলেছিলেন, বাবা, তুই খুব পুণ্যের কাজ করেছিস, ঈশ্বর নিশ্চয়ই ওই ছেলেটার মঙ্গল করবেন। প্রলয় মনে মনে ভেবেছিলেন ছেলেটা যেন জীবনে অনেক বড় হয়। কিন্তু আসল লড়াই তখনও শুরুই হয়নি। সমীর তখনও সল্টলেকের সেই বিশাল পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছায়নি। ধর্মতলা থেকে একটা লোকাল বাসে চেপে সে যখন সল্টলেকে পৌঁছল, তখন দুপুর হয়ে গেছে। চারদিকে বড় বড় কাঁচের বিল্ডিং, দামি দামি গাড়ি। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রছাত্রীদের বিশাল ভিড়। অধিকাংশ ছাত্রই এসেছে তাদের বাবা মায়ের সাথে বড় গাড়িতে চড়ে, তাদের হাতে দামি ট্যাবলেট, স্মার্টফোন আর চকচকে বই। সমীর নিজের মূলীন পোশাক আর সেফটি পিন দেওয়া চুটির দিকে একবার তাকালো। তার ভেতরে একটা হীনমন্যতা কাজ করতে শুরু করেছিল। কিন্তু তখনই প্রলয়ের সেই কথাটা তার কানে বাজল, আমাদের মতো যাদের স্বপ্ন টাকার কাছে হেরে যায়, তাদের সবার জন্য তোকে জিততে হবে। সে সোজা গিয়ে লাইনে দাঁড়ালো। পরীক্ষা হলে ঢুকে সমীরের প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল। চারপাশের পরিবেশটা বড্ড আচেনা, কিন্তু যখনই প্রশ্নপত্র তার হাতে এলো, তার সমস্ত ভয় কর্পূরের মতো উবে গেল। গ্রামের সেই কুপির আলোয় পড়া প্রতিটি অধ্যায়, প্রতিটি ফর্মুলা তার চোখের সামনে ভাসতে লাগল। ঘণ্টা দুয়েকের পরীক্ষা কখন যে শেষ হয়ে গেল সে টেরই পেল না। হল থেকে বেরোনোর সময় তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি ছিল। সে জানত সে তার সেরাটা দিয়েছে। এরপর সেই একইভাবে ধর্মতলায় ফিরে আসা, রাতের বাসে আবার পুরুলিয়া ফেরা, সবই সে করেছিল প্রলয়ের দেওয়া ওই টাকাটার জোরে। এদিকে কলকাতায় নিজের ডিউটি আর পড়াশোনার চাপে প্রলয়ও ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু অবসরে তার মনে বারবার ওই ছেলেটার কথা ভেসে উঠত। একদিন তার ডিপো ম্যানেজার তাকে ডেকে বললেন, প্রলয়, শুনলাম তুমি সেদিন এক বিনা টিকিটের যাত্রীকে নিজের টাকা দিয়ে টিকিট কেটে দিয়েছ। এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ, তোমার তাকে বাস থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল। প্রলয় মাথা উঁচু করেই জবাব দিয়েছিলেন, স্যার, আমি নিয়মের কোনো খেলাপ করিনি, কারণ আমি সরকারি টিকিট কেটেই তাকে বসিয়েছিলাম। আর ওই ছেলেটা কোনো অপরাধী ছিল না, ও দেশের ভবিষ্যৎ। আমার ওই সামান্য সাহায্য যদি ওর স্বপ্নটা বাঁচিয়ে রাখে, তবে আমি বারবার এমন নিয়ম ভাঙতে রাজি আছি। ম্যানেজার আর কিছু বলতে পারেননি। এরপর প্রায় 3 মাস কেটে গেছে। সমীর তার গ্রামে মায়ের সাথে আবার সেই পুরনো রুটিনে ফিরে গেছে। এর মধ্যে একদিন গ্রামের পঞ্চায়েত অফিসে খবর এলো। সমীরের হেডমাস্টার মশাই নিজে ছুটে এলেন সমীরদের ভাঙা বাড়িতে। সমীর, তুই তো কামাল করে দিয়েছিস, সারা ভারতে তুই প্রথম 50 জনের মধ্যে র্যাঙ্ক করেছিস। তোকে সরকার থেকে বেঙ্গালুরুর সেরা সায়েন্স ইনস্টিটিউটে পড়ার পুরো খরচ দেবে। সমীরের মা কেঁদে ফেললেন। পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল। সমীর আকাশের দিকে তাকিয়ে 2 হাত জোড় করল, তার মনে পড়ল প্রলয়ের মুখটা। কিন্তু এই আনন্দ বেশি দিন টিকল না। বেঙ্গালুরুর সেই প্রতিষ্ঠানে চূড়ান্ত ভর্তির আগে কলকাতার আঞ্চলিক অফিসে একটা ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমীরকে ডাকা হলো। সমীর আর তার মা অনেক আশা নিয়ে কলকাতায় পৌঁছল, কিন্তু অফিসের ভিতরে গিয়ে এক ক্লার্ক তাদের কাগজপত্র দেখে একটা কাগজ ধরিয়ে দিল। সব ঠিক আছে, কিন্তু আপনার সিটটা ব্লক করার জন্য ল্যাবরেটরি কশন মানি ও সিকিউরিটি ডিপোজিট হিসাবে 1 লাখ টাকা এখনই জমা দিতে হবে। এটা পরে ফেরতযোগ্য, কিন্তু অ্যাডমিশনের সময় এটা বাধ্যতামূলক। সমীর আর তার মায়ের মাথায় যেন বাজ পড়ল। 1 লাখ টাকা! তাদের কাছে 1000 টাকা জোগাড় করাই যেখানে দুঃসাধ্য, সেখানে 1 লাখ! মা কান্নায় ভেঙে পড়লেন। বাবু, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, এত টাকা কোথায় পাবো? আমার ছেলের তো স্কলারশিপ আছে। ক্লার্ক বিরক্তির সুরে বলল, স্কলারশিপ তো পড়ার খরচের জন্য, কিন্তু সিকিউরিটি মানি তো দিতেই হবে, এটাই নিয়ম। টাকা না থাকলে অন্য ক্যান্ডিডেট ডাকব।
সমীর মাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। ওই বিশাল বহুতলের সিঁড়িতে বসে দুজনে অঝরে কাঁদতে লাগল। সব স্বপ্ন চোখের সামনে এমন কাঁচের মতো ভেঙে যাবে সমীর ভাবতেও পারেনি। ঠিক সেই মুহূর্তে সমীরের মাথায় একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। সে প্রলয়ের দেওয়া সেই ফোন নম্বরটা পকেট থেকে বের করে একটা পিসিও থেকে প্রণয়কে ফোন করল। কাদা কাদা গলায় সবটা জানালো। প্রলয় সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। এত লড়াইয়ের পর টাকার কাছে ছেলেটা হেরে যাবে? না, এটা তিনি হতে দেবেন না। প্রলয় গত কয়েক বছর ধরে তিল তিল করে নিজের WBCS কোচিং আর ছোট বোনের বিয়ের জন্য প্রায় ৯০,০০০ টাকা জমিয়েছিলেন। তিনি এক মুহূর্তও না ভেবে সোজা ব্যাংকে ছুটলেন। সমস্ত টাকা তুলে নিয়ে তিনি সল্টলেকের সেই অফিসের ঠিকানায় এসে পৌঁছালেন। সমীর তখনও সিঁড়িতে বসে কাঁদছে। প্রলয় কাছে গিয়ে সমীরের কাঁধে হাত রাখলেন। সমীর চমকে উঠে দেখল তার সেই বাস কন্ডাক্টর দাদা দাঁড়িয়ে আছে। প্রলয় পকেট থেকে টাকার ভারী খামটা বের করে সমীরের হাতে দিলেন। এর মধ্যে ৯০,০০০ আছে, আর আমার কাছে খুচরো ১০,০০০ ছিল। এই নে তোর ১,০০,০০০, যা গিয়ে সিটটা পাকা কর। সমীর অবাক। দাদা, এটা কি করছেন? এটা তো আপনার নিজের স্বপ্নের টাকা, আপনার কোচিংয়ের টাকা। প্রলয় ম্লান কিন্তু তৃপ্ত হেসে বললেন, আমার পরীক্ষা আমি পরের বছরও দিতে পারব, কিন্তু তোর এই সুযোগটা চলে গেলে আর আসবে না। তুই যদি এই টাকাটা আজ না নিস, তাহলে বুঝব তুই আমার সেই দিনের বিশ্বাসটার অপমান করলি। সমীর আর কিছু বলতে পারল না। সে খামটা বুকে চেপে ধরে প্রলয়ের পায়ের কাছে বসে পড়ল। প্রলয় তাকে ২ হাতে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন। এই পৃথিবীতে কিছু ঋণ থাকে যা কখনোই শোধ করা যায় না, আর কিছু মানুষ থাকে যারা প্রমাণ করে দেয় যে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণ করার যে আনন্দ, তার চেয়ে বড় কোনো সার্থকতা আর মানুষের জীবনে হতে পারে না। সমীর কেঁদে খেলল। সে প্রলয়ের পা ছুল আর বলল, দাদা, আমি আপনার এই ঋণ জীবনেও শোধ করতে পারব না। প্রলয় তাকে ২ হাতে টেনে তুলল আর বলল, ঋণ শোধ করার একটাই উপায় আছে ভাই, একজন সাচ্চা মানুষ আর বড় বিজ্ঞানী হওয়া। আর যখনই কোনো গরিব মেধাবী ছাত্র টাকার অভাবে পিছিয়ে পড়বে, তাকে সাহায্য করিস, ব্যাস, এটাই আমার ফি। সমীর চোখের জল মুছল আর দৃঢ়ভাবে মাথা নাড়ল। ওই দিনই সে গিয়ে নিজের সিট কনফার্ম করালো, আর যখন সে অ্যাডমিশন নিয়ে ইনস্টিটিউটের বাইরে বেরোলো, তখন তার চোখে এক নতুন স্বপ্নের ঝিলিক ছিল, একজন বিজ্ঞানী হওয়ার ঝিলিক। কিন্তু প্রলয়ের এই বলিদানের খবর যখন পুরুলিয়ার বাস ডিপোতে ছড়ালো, তখন অনেকেই তাকে বাঁকা চোখে দেখতে শুরু করল। কেউ বলল, এতগুলো টাকা একটা অচেনা ছেলেকে দিয়ে দিল, নিশ্চয়ই এর পেছনে কোনো ধান্দা আছে। কেউ বলল, কন্ডাক্টরে চাকরি করে এত টাকা পায় কোথা থেকে, বাসের টিকিট চুরি করে না তো? প্রলয়ের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছালো, কিন্তু সে কারও কথার পরোয়া করল না। সে তার মাকে বলল, মা, দুনিয়ার লোকেদের কাজই হলো সমালোচনা করা। আমি যা করেছি ঈশ্বর জানেন, আর সমীরের সফলতাই একদিন এদের সবার মুখের জবাব হবে। আর সত্যি সমীর বেঙ্গালুরুর ইনস্টিটিউটে পা রাখল। কিন্তু এটা তো শুধু একটা নতুন শুরু ছিল। সামনের পথ এখনও অনেক লম্বা ছিল, প্র্যাকটিক্যাল, থিসিস আর জীবনের আসল লড়াইতে ভরা। এবং সেই লড়াইতে সমীরের আরও একবার প্রলয়ের প্রয়োজন পড়তে চলেছিল। সময় তার নিজের গতিতে বইতে থাকল। সমীর এখন ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র। তার একাগ্রতা আর মেহনত অধ্যাপকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। সে ক্লাসে সবসময় সেরাদের তালিকায় থাকত। ল্যাবরেটরিতে তার কাজ দেখে সবাই অবাক হয়ে যেত। সে কখনো নিজের দারিদ্র্যকে নিজের দুর্বলতা হতে দেয়নি। এখন সে একটা ভালো স্টাইপেন্ডও পেতে শুরু করেছিল, যার ফলে তার নিজের খরচ চলতে শুরু করেছিল। সে ওই টাকা বাঁচিয়ে প্রলয়কে ফেরত দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু প্রলয় প্রতিবারই তা নিতে অস্বীকার করেছিল। যবে বড় বিজ্ঞানী হয়ে নিজের প্রথম বেতন পাবি, সেদিন আমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবি, ব্যাস, ওটাই আমার ফি। এদিকে কলকাতায় প্রলয় WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে নিয়েছিল। এখন তার সামনে মেন্স পরীক্ষা আর ইন্টারভিউয়ের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ ছিল। সে নিজের চাকরি থেকে ছুটি নিয়ে কলকাতায় মেসে থাকার সিদ্ধান্ত নিল। তার মা তাকে আশীর্বাদ করলেন আর বললেন, বাবা, তুই সবসময় অন্যের ভালো চেয়েছিস, ভগবান তোর মেহনতর দাম নিশ্চয়ই দেবেন। মেসে থেকে প্রলয় পুরো মনোযোগ দিয়ে প্রস্তুতি নিল। একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে থাকত, দিন রাত পড়াশুনো করত আর নিজের স্বপ্ন পূরণের লড়াইয়ে মেতে থাকত। আর তারপর সেই দিন এলো যেদিন WBCS-এর ফাইনাল রেজাল্ট ঘোষিত হল। প্রলয়ের নাম সফলেদের তালিকায় জল করছিল। সে এক্সিকিউটিভ র্যাঙ্ক পাশ করে নিয়েছিল। যখন এই খবর সমীর পর্যন্ত পৌঁছালো, তখন সে খুশিতে লাফিয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে প্রলয়কে ফোন লাগালো আর কাঁদতে কাঁদতে বলল, দাদা, আপনি করে দেখিয়েছেন, আপনি অফিসার হয়ে গেছেন। প্রলয়ের গলাতেও আবেগ উপচে পড়ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সমীর, এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের দুজনের জয়। তুই আর তোর লড়াই আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে।
এখন প্রলয় একজন সম্মানিত সরকারি আধিকারিক হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এখনও একটা ইচ্ছে ছিল সমীরের সাথে দেখা করার, তাকে গর্বের সাথে একবার চোখের সামনে দেখার। আর সমীরের মনেও একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে নিজের সফলতার কৃতিত্ব দেওয়ার। দুজনের জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে তাদের সাক্ষাৎ নিশ্চিত ছিল। কিন্তু এবার এই সাক্ষাৎ শুধু ক্ষণিকের নয়, বরং এমন কিছু হতে চলেছে যা দুজনের জীবনকে এক সুতোয় বেঁধে দেবে। কিন্তু ভাগ্য তখনও তাদের রাস্তায় এক শেষ পরীক্ষা রেখে দিয়েছিল। সমীরের জীবন এক নতুন বিপদ আসতে চলেছিল, যা তার পুরো স্বপ্নের ওপর প্রশ্নচিহ্ন খাড়া করে দিতে পারত। আর এবার তার প্রলয়ের আগের চেয়েও বেশি প্রয়োজন ছিল। চাকরিতে যোগ দেওয়ার পর প্রলয়ের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের সময়কার পরিবেশ তার কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। বড় বড় ভবন, দেশজুড়ে আসা তরুণ আধিকারিক এবং চারদিকে শৃঙ্খলা ও জনসেবার মনোভাব। কিন্তু এই সবের মাঝে প্রলয়ের মন এখনও তার পুরনো স্মৃতিতে আটকে ছিল। তার বারবার একটাই মুখ মনে পড়ত, সমীরের মুখ। ট্রেনিংয়ের পর প্রলয় প্রথম পোস্টিং পেল বিধাননগরের অর্থাৎ সল্ট লেকের সাব ডিভিশনাল অফিসার এসডিও হিসেবে। এটা সেই শহরই ছিল যেখানে বছর কয়েক আগে সে এক ক্রন্দনরত ছেলেকে তার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু সম্বল দিয়ে সাহায্য করেছিল। আর আজ সে এই শহরেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে এসেছে। যখন সে নিজের সরকারি গাড়িতে সল্টলেকের রাস্তায় বেরোত, তখন প্রায়ই তার নজর বিভিন্ন কলেজের দিকে চলে যেত। তার সেই দিনের কথা মনে পড়ত যখন এক গরিব ছেলে হাত জোর করে বলেছিল, দাদা, আমি বিজ্ঞানী হতে চাই। প্রলয় ভাবত, যদি সমীরের সাথে একবার দেখা হতো, দেখতে পারতাম ছেলেটা কতটা এগিয়েছে। কিন্তু তার নতুন দায়িত্ব এতটাই ব্যস্ততাপূর্ণ ছিল যে সে চেয়েও তার সাথে যোগাযোগ করতে পারছিল না। ওদিকে সমীরের জীবনও থেমেছিল না। গবেষণার শেষ বছরে সে দিনরাত এক করে মেহনত করছিল। তার প্রজেক্ট খুব ভালো এগোচ্ছিল। কিন্তু একদিন আচমকা গ্রামে তার মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। তীব্র শ্বাসকষ্ট আর কাশির দাপটে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। সমীরের জন্য এটা এক অগ্নি পরীক্ষা ছিল। সে মাকে কলকাতায় এনে এক নামী হাসপাতালে ভর্তি করালো। দিনে ল্যাবরেটরি, সন্ধ্যায় হাসপাতালে মায়ের সেবা আর রাতে পড়াশুনো, এটাই তার দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছিল। কিন্তু সে কখনো হাল ছাড়েনি। তার মনে ছিল, প্রলয় বলেছিল, তোকে শুধু নিজের জন্য নয়, আমাদের মতো যাদের স্বপ্ন টাকার কাছে হেরে যায় তাদের সবার জন্য তোকে জিততে হবে। চিকিৎসার সময় সমীরের দেখা তার ইনস্টিটিউটের এক প্রবীণ ডিরেক্টরের সাথে হলো, যিনি সমীরের একাগ্রতা আর মায়ের প্রতি তার ভালোবাসা দেখেছিলেন। তিনি সমীরকে আর্থিক সাহায্য করলেন এবং তার মায়ের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করলেন। এটা সমীরের কাছে আরও একবার প্রমাণ করে দিল যে দুনিয়ায় ভালো মানুষের অভাব নেই। অবশেষে সমীরের গবেষণার কাজ সফলতার সাথে পূর্ণ হল। সে দেশের অন্যতম সেরা ইয়াং সায়েন্টিস্ট হিসেবে স্বীকৃতি পেল এবং জুনিয়র বিজ্ঞানী হিসেবে চাকরিতে যোগ দিল। যেদিন তার নিয়োগপত্র তার হাতে এলো, সেদিন তার চোখ দিয়ে গ্যালন গ্যালন জল ঝরছিল। সে সবার আগে তার মাকে জড়িয়ে ধরল আর বলল, মা, তোমার স্বপ্ন আজ সত্যি হয়েছে, তোমার ছেলে আজ বিজ্ঞানী। তারপর সে আকাশের দিকে তাকালো আর বলল, বাবা, আমি তোমার অভাব আজ পূর্ণ করেছি। কিন্তু তারপর তার নজর সবার আগে যাকে খুঁজছিল সে ছিল প্রলয়। সে প্রলয়কে খবর পাঠানোর অনেক চেষ্টা করল, কিন্তু সে জানতে পারল প্রলয় এখন আর বাস ডিপোতে নেই। তার ফোন নম্বরও বদলে গেছে। সমীরের বুকটা ভেঙে গেল। কোথায় গেলেন দাদা? আমাকে তো আপনাকে জানাতেই হতো যে আমি আপনার কথা রেখেছি। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল, কারণ শীঘ্রই সমীরের দেখা প্রলয়ের সাথে হতে চলেছিল এমন এক মোড়ে যেখানে দুজনের জীবন এক নতুন দিশা নিতে চলেছিল। সময়ের ধারায় ভেসে আরও ৩ বছর কেটে গিয়েছিল। সমীর এখন সল্টলেকের এক নামজাদা সরকারি গবেষণা কেন্দ্রে সিনিয়র জুনিয়র সায়েন্টিস্ট পদে কর্মরত ছিল। সে নিজের মেধা আর বিনয়ী স্বভাব দিয়ে শুধু সহকর্মীদের মনই জয় করেনি, বরং দেশের অনেক বড় বিজ্ঞানীদের সম্মানও অর্জন করে নিয়েছিল। এখন তার হাতে সেই ল্যাব কোট ছিল, যা কখনো তার রাতের ঘুম কেড়ে নিত। কিন্তু তার মনে এক শূন্যতা ছিল যা আজ পর্যন্ত ভরেনি, প্রলয়ের অনুপস্থিতি। সে তাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সরকারি পোস্টিং আর কাজের ব্যস্ততা দুজনকে একে অপরের থেকে অনেক দূরে করে দিয়েছিল। অন্যদিকে প্রলয় এখন বিধাননগরের এক দাপুটে অফিসার। তার সততার মানুষের পাশে দাঁড়ানোর চর্চা পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল। একদিন প্রলয়কে এক সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সামিল হতে হলো। সল্টলেকেরই একটি সেন্টারে গ্রামীণ ছাত্রদের জন্য আয়োজিত বিনামূল্যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন। প্রলয় কোনো বিশেষ উৎসাহ ছাড়াই অনুষ্ঠানে পৌঁছাল। তার কাছে এটা একটা রুটিন কাজ ছিল। কিন্তু নিয়তির অন্য কিছুই মঞ্জুর ছিল। যখন সে মেলার মূল প্রদর্শনী কক্ষে পা রাখল, তার নজর এক তরুণ বিজ্ঞানীর ওপর পড়ল, যিনি গ্রামের ক্ষুদে ছাত্রদের খুব যত্ন নিয়ে একটি প্রজেক্ট বোঝাচ্ছিলেন। পরনে সাদা ল্যাবকোট, চোখে চশমা আর চেহারায় এক চেনা আত্মবিশ্বাস।
প্রলয়ের পা ওখানেই থমকে গেল। এটা এটা তো সমীর। সে ভালো করে দেখল, হ্যাঁ, সেই সমীর, সেই চোখ, সেই জেদ, কিন্তু এবার তার মধ্যে এক অন্যরকমই দীপ্তি ছিল। প্রলয়ের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে ধীরে ধীরে তার দিকে এগোল। তখনই সমীরও মাথা তুলল, আর তার নজর প্রলয়ের ওপর পড়ল। সে যেন পাথর হয়ে গেল। তার চোখে অবাক হওয়া আনন্দ আর এক অদ্ভুত চমক ফুটে উঠল। দাদা! তার মুখ থেকে শুধু এটুকুই বেরোল। সমীর, তুই এখানে? প্রলয়ের গলায় সেই ট্যাকই আপন ভাব ছিল, যা বছরের পর বছর আগে বাসের পেছনের সিটে ছিল। সমীর দৌড়ে তার কাছে এলো আর নিচু হয়ে পা ছুঁয়ে প্রণাম করল। দাদা, আমি বিজ্ঞানী হয়ে গেছি আপনার জন্য। আপনি আমার ওপর ভরসা করেছিলেন, নিজের সবটুকু দিয়ে সাহায্য করেছিলেন, আর আজ আমি এখানে। প্রলয় তাকে জড়িয়ে ধরল আর হাসল। আমি জানতাম রে, আমি ওই দিন তোর চোখের দিকে তাকিয়েই বুঝেছিলাম তুই একদিন বড় বিজ্ঞানী হবি। আর আজ তোকে এই জায়গায় দেখে আমি আমার জীবনের সবচেয়ে বড় মেডেলটা পেয়ে গেলাম। ওখানে উপস্থিত অন্যান্য অফিসার আর ছাত্ররা অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কেউ বুঝতে পারছিল না যে একজন এসডিও আর এক তরুণ বিজ্ঞানীর মধ্যে এই আবেগঘন সম্পর্কটা কিসের। কিন্তু সমীর আর প্রলয়ের জন্য এই মুহূর্তটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। দুজনে একে অপরের দিকে তাকালো, আর যেন বছরের পর বছর ধরে জমে থাকা দূরত্ব এক নিমেষে মুছে গেল। দাদা, আমি আপনাকে কত খুঁজেছি, কিন্তু আপনার নম্বর বদলে গিয়েছিল, ঠিকানাও। হ্যাঁ ভাই, চাকরির দৌড়ে দৌড়িতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু তোর কথা আমি একদিনও ভুলিনি। আমি প্রায়ই ভাবতাম তুই কোথায় আছিস, কেমন আছিস। আজ ঈশ্বর নিজের হাতে আমাদের মিলিয়ে দিলেন। সমীর নিজের চোখ মুছল আর বলল, দাদা, আপনি একা এসেছেন মানে? মাসিমা বা বৌদি? প্রলয় ম্লান হাসল। এখনো পর্যন্ত শুধু মাই আছে রে, অন্য কাউকে জীবনে আনার সময় বা সুযোগ কোনোটাই পাইনি। সে সমীরের দিকে তাকালো আর জিজ্ঞেস করল, আর তুই? তুই তো নিশ্চয়ই নিজের সংসার গুছিয়ে নিয়েছিস। সমীর লাজুক হেসে মাথা নাড়ল। না দাদা, আমার জীবনে এখনো পর্যন্ত শুধু দুটো জিনিসই আছে, আমার মা আর আমার ল্যাবরেটরি। আর হ্যাঁ, একটা ধার যা আমি এখনো শোধ করিনি। ধার? হ্যাঁ, আপনার ধার। আপনি বলেছিলেন যেদিন বিজ্ঞানী হব সেদিন পেট ভরে মিষ্টি খাওয়াবো, তো আজকে আপনার হাতে একটু সময় হবে? প্রলয় হো হো করে হেসে উঠল। মিষ্টি তো অনেক খেয়েছি সমীর, কিন্তু তোর টাকায় মিষ্টি খাওয়ার সুযোগ পেলে হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ধারটা শোধ হয়ে যাবে। সেদিন সন্ধ্যায় সল্ট লেকের এক নামী মিষ্টির দোকানে বসে দুজনে জমি আড্ডা দিল। কথা বলতে বলতে সময় কখন পেরিয়ে গেল বোঝাই গেল না। সমীর প্রলয়কে তার বেঙ্গালুরুর দিনগুলোর গল্প শোনালো, মায়ের অসুস্থতার কথা জানালো, আর নিজের গবেষণার কথা বলল। প্রলয় নিজের WBCS-এর দিনগুলো, ট্রেনিং আর প্রশাসনিক জীবনে নানা লড়াইয়ের কথা শেয়ার করল। দুজনের মধ্যে এক না বলা আত্মিক টান ছিল, যা বছরের পর বছর দেখা না হওয়া সত্ত্বেও আজ ততটাই সতেজ ছিল। যাওয়ার আগে প্রলয় সমীরকে বলল, সমীর, এবার কিন্তু তুই আর আমার চোখের আড়াল হতে পারবি না, কথা দে। সমীরের চোখ ছলছল করে উঠল। দাদা, আমি ওই ভুল আর জীবনেও করব না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসল, আর এভাবেই জীবন দুজনকে আরও একবার মিলিয়ে দিল। কিন্তু এবার এই সম্পর্ক এক নতুন রূপ নিতে চলেছিল। সেই দিনের পর সমীর আর প্রলয়ের দেখা সাক্ষাৎ নিয়মিত হতে লাগল। সল্ট লেকের সেন্ট্রাল পার্কের শান্ত পরিবেশে দুজনে প্রায় বিকেলে একসাথে বসত। কখনো হাতে চায়ের ভাঁড় থাকত, তো কখনো শুধুই দীর্ঘ আলোচনা। সমীর তার গবেষণার নানা অজানা দিক শোনাত, তো প্রলয় প্রশাসনের ভেতরে নানা গল্প বলত। দুজনের মধ্যে এক গভীর ভ্রাতৃত্ববোধ জন্ম নিয়েছিল, যা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি খাঁটি ছিল। কিন্তু এই সম্পর্ককে একটা স্থায়ী রূপ দেওয়ার কথা কেউ মুখে আনতে পারছিল না। এক সন্ধ্যায় পার্কের বেঞ্চে বসে সমীর আচমকা চুপ হয়ে গেল। তার চোখ সামনের লেকের জলের ওপর স্থির ছিল, কিন্তু মন অন্য কোথাও। প্রলয় জিজ্ঞেস করল, কিরে, কি ভাবছিস? সমীর তার দিকে তাকালো আর হালকা হাসল। দাদা, কখনো কখনো মনে হয় জীবন কত বিচিত্র। একদিন আমার কাছে বাসের ভাড়াটুকু ছিল না, আর আজ আমি দেশের একজন স্বীকৃত বিজ্ঞানী। কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস আমি কখনো ভুলিনি, আপনার সেই স্নেহের হাত, আপনার ভরসা। প্রলয় চুপচাপ শুনছিল। সমীরের গলা হালকা কাঁপছিল। দাদার, যখনই আমি ভেঙে পড়তাম আপনার কথা মনে পড়ত। আপনি আমাকে শিখিয়েছেন যে মানুষের পাশে দাঁড়ানোটাই জীবনের আসল কাজ। আর এই কারণেই আমি আপনাকে কখনো শুধু একজন উপকারকারী হিসেবে দেখতে পারিনি। সমীর, না দাদা, আজ আমাকে বলতে দিন। সমীর নিজের আবেগ সামলে প্রলয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে শুধু একজন অফিসার বা কন্ডাক্টর হিসেবে দেখি না, আমি আপনাকে আমার সেই বড়দাদা হিসেবে দেখি যাকে আমি ছোটবেলায় হারিয়েছিলাম। আমি চাই আমাদের এই সম্পর্কটা শুধু বন্ধুত্বের না থাকুক। আমি চাই আপনি আর মাসিমা পাকাপাকিভাবে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আমরা এক পরিবার হয়ে বাঁচতে চাই। এ কথা বলতেই সমীরের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। প্রলয় কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তারপর সে দুহাতে সমীরের কাঁধ শক্ত করে ধরল। সমীর,
তুই জানিস না আজ তুই আমাকে কি দিলি। যে ভাইকে আমি বিনা চিকিৎসায় হারিয়েছিলাম, তোর মধ্যে আমি রোজ তাকেই খুঁজতাম। তোর চোখের ওই স্বপ্নটা আমাকে রোজ বাঁচতে শেখাতো। আজ তোকে এত বড় জায়গায় দেখে আমার মনে হয় ঈশ্বরের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তাহলে আপনি রাজি দাদা? প্রলয় হাসল, চোখে জল নিয়ে। রাজি না হবার কি কোনো উপায় রেখেছিস? আজ থেকে তুই আমার নিজের ছোট ভাই, আর মাসিমা আমার আরেক মা। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। পার্কের লেকের জল শান্তভাবে বয়ে চলেছিল, আর ওপরের গাছপালা যেন এই পবিত্র সম্পর্কের নীরব সাক্ষী হয়ে রইল। ওই মুহূর্তে দুজনেরই উপলব্ধি হল যে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার টান কতটা শক্তিশালী হতে পারে। পুরুলিয়ার সেই বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে রামকৃষ্ণ মিশনের এক শান্ত আশ্রমে খুব সাধারণ উপায়ে দুই পরিবার এক হবার উৎসব পালিত হল। কোনো জাঁকজমক বা ভিড় ছাড়াই প্রলয়ের মা আর সমীরের মা একে অপরের হাত ধরে বসেছিলেন। সমীর আর প্রলয় একে অপরের গলায় মালা পরিয়ে আজীবন ভাই হয়ে থাকার শপথ নিল। সমীরের মা যখন প্রলয়ের পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন, প্রলয় তাকে আটকে দিয়ে নিজে তার পা ছুল। মাসিমা, আপনি একজন বিজ্ঞানী জন্ম দিয়েছেন। আজ থেকে আমি আপনার বড় ছেলে। সমীরের মা ফুঁপিয়ে কেঁদে উঠে প্রলয়কে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, তুই তো মানুষের রূপে ভগবান। তুই না থাকলে আমার সমীর আজ কোথায় হারিয়ে যেত। গ্রামের যেসব মানুষ একদিন প্রলয়কে নিয়ে উপহাস করত আর সমীরকে খোঁটা দিত, আজ তারা চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তারা বুঝতে পারছিল না যে একজন WDCS অফিসার আর একজন বিজ্ঞানী কিভাবে এত সাধারণ মানুষের মতো নিজেদের জীবন এক করে নিচ্ছে। কিন্তু প্রলয় আর সমীরের এসবে কিছুই এসে যেত না। তাদের দুনিয়ায় শুধু তিনটেই জিনিস ছিল: পারস্পরিক শ্রদ্ধা, পরিবারের ভালোবাসা আর মানবতার পথে এক হয়ে চলার অদম্য জেদ। দুই পরিবার এক হওয়ার পর প্রলয় আর সমীর মিলে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। তারা পুরুলিয়ার সেই গ্রামেই, যেখানে সমীর জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো পার করেছিল, একটা বিনামূল্যে শিক্ষা ও বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিল। কেন্দ্রের নাম রাখা হল প্রলয় সমীর গ্রামীণ বিজ্ঞান একাডেমি, যেখানে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বিনামূল্যে প্রস্তুতি করানো হতে লাগল। সমীর নিজে উইকেন্ডে এসে ক্লাস নিত। সে বাচ্চাদের বলতো, দারিদ্র্য কোনো বাধা নয়, সঠিক পথ আর অদম্য মেহনত থাকলে যে কোনো স্বপ্ন ছোঁয়া যায়। প্রলয় ও প্রশাসনিক শত ব্যস্ততার মাঝে সময় বের করে সেখানে যেত, ছাত্রদের কেরিয়ার গাইডেন্স দিত। এটা দেখে গোটা জেলার মানুষ অবাক হয়ে যেত যে সমাজের এত উঁচু স্তরের দুজন মানুষ কিভাবে মাটির কাছাকাছি এসে গরিব বাচ্চাদের জীবন বদলাতে মেতে আছে। আর ধীরে ধীরে সেই একাডেমি থেকে বেরোনো বাচ্চারা রাজ্যের বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স ও স্কলারশিপ পরীক্ষায় অভাবনীয় ফল করতে শুরু করল। প্রলয় আর সামিরের এই যুগলবন্দি এখন পুরো রাজ্যের কাছে এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল। একদিন যখন প্রলয় আর সামির পুরুলিয়ার সেই পুরনো বাস ডিপোতেই দাঁড়িয়েছিল, যেখানে বছরের পর বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল, তখন প্রলয় সামিরের কাঁধে হাত রেখে বলল, জানিস সামির, সেদিন যদি আমি ডিউটির কড়াকড়ি দেখিয়ে তোকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিতাম, তাহলে হয়তো আজ আমি জীবনের এত বড় শান্তিটা পেতাম না। সামির মুচকি হেসে বলল, আর যদি আমি সেদিন ওই ভয় নিয়ে বিনা টিকিটে বাসে ওঠার ঝুঁকিটা না নিতাম, তাহলে হয়তো আমি আজ গ্রামের খেতেই পড়ে থাকতাম। কখনো কখনো জীবনে ঝুঁকি নেওয়াটাও খুব জরুরি দাদা, আর কখনো কখনো নিয়মের বেড়া ভেঙে একটু মানবতা দেখানোটাও। প্রলয় কথা শেষ করল। দুজনেই হো হো করে হেসে উঠল। সেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে তাকালো, আর তাদের চোখে সেই একই চমক ছিল যা অনেক বছর আগে ছিল, স্বপ্নের চমক, ভ্রাতৃত্বের চমক আর মানবতার চমক। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। পুরুলিয়া বাস ডিপো থেকে শুরু হওয়া এমন এক সত্যি ঘটনা যা প্রমাণ করে দেয় যে মানবতা এখনও বেঁচে আছে। একদিকে সামির এক গরিব তাঁতির ছেলে, যার কাছে বাস ভাড়ার পুরো টাকাটাও ছিল না, কিন্তু স্বপ্ন এতটাই বড় ছিল যে সে বুক বেঁধে ওই বাসে উঠে পড়েছিল। অন্যদিকে প্রলয় একজন সৎ কন্ডাক্টর, যার ডিউটি ছিল বিনা ভাড়ার যাত্রীকে নামিয়ে দেওয়া, কিন্তু সে নিয়মের ঊর্ধ্বে উঠে নিজের মানবতাকে বেছে নিয়েছিল। আর তার ওই একটা সিদ্ধান্ত শুধু সামিরের জীবনই বদলে দেয়নি, বরং দুজনকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে তারা আজ শত শত গরিব ছাত্রের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। এই গল্প শুধু একজন কন্ডাক্টর আর একটা ছেলের নয়, বরং এটা সেই প্রতিটি মানুষের গল্প যে বিশ্বাস করে মেহনত, সততা আর একে অপরের হাত ধরলে যে কোনো পাহাড় টপকানো সম্ভব। সামির কুপিরালয় পড়াশোনা করেছিল, মায়ের সাথে অভাবের সংসার টেনেছিল, আর দুনিয়ার খোঁটাগুলোতে কান্না দিয়ে নিজের স্বপ্নের দিকে ছুটেছিল। প্রলয় একজন সাধারণ বাসের কর্মী থেকে শুরু করে WBCS অফিসার হওয়ার কঠিন সফর পার করেছিল, কিন্তু নিজের ভেতরের সরলতা আর মানবতাকে কখনো মরে যেতে দেয়নি। আর আজ দুজনে মিলে গরিব বাচ্চাদের স্বপ্নের ডানা মেলতে সাহায্য করছে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, স্বপ্ন দেখা কখনো বন্ধ করো না,
সামিরের কাছে না ছিল টাকা, না ছিল আধুনিক সুযোগ সুবিধা, কিন্তু তার কাছে একটা অদম্য জেদ ছিল, আর সেই জেদই তাকে বড় বিজ্ঞানী বানিয়ে দিল। মনে রাখবেন, দারিদ্র্য আপনার স্বপ্নের উড়ানকে আটকে রাখতে পারে না, যদি আপনার সংকল্প খাঁটি হয়। দ্বিতীয় শিক্ষা, মানবতা সবসময় নিয়মের ঊর্ধ্বে থাকে। প্রলয়ের ডিউটি ছিল যে সে সামিরকে বাস থেকে নামিয়ে দেবে, কিন্তু সে নিজের খাঁকি উর্দির ঊর্ধ্বে উঠে নিজের মনের কথা শুনেছিল, আর সেই সিদ্ধান্তই আজ এমন একজন বিজ্ঞানী তৈরি করেছে যে দেশের মুখ উজ্জ্বল করছে। কখনো কখনো আপনার করা একটা ছোট্ট সাহায্য, একটা ছোট্ট ছাড় কারো পুরো জীবন বদলে দিতে পারে। তৃতীয় শিক্ষা, মেহনত কখনো বেকার যায় না। সামির রাত জেগে বিজ্ঞান সাধনও করেছে, প্রলয় কন্ডাক্টরের ডিউটি করতে করতে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়েছে। দুজনে নিজেদের লক্ষ্যের জন্য বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি খেটেছে, আর আজ তাদের মেহনত চূড়ান্ত সফল। সফলতা রাতারাতি মেলে না, কিন্তু যখন মেলে তখন সব অতীত কষ্ট ধুয়ে যায়। চতুর্থ শিক্ষা, সত্যিকারের সম্পর্কের বুনিয়াদ ভরসা আর সম্মান। সামির আর প্রলয়ের সম্পর্ক কোনো রক্তের টান বা অর্থের ওপর দাঁড়িয়েছিল না, বরং একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধার বিশ্বাসের ওপর টিকেছিল, আর এই কারণেই আজ তারা রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন। পঞ্চম শিক্ষা, যখন আপনি ওপরে উঠবেন তখন অন্যদেরও হাত ধরে ওপরে তুলুন। সামির আর প্রলয় তাদের সফলতার পর গ্রামে বিনামূল্যে বিজ্ঞান একাডেমি খুলেছে। তারা নিজেদের সফলতাকে শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্সে সীমাবদ্ধ রাখেনি, বরং তা সমাজের মাঝে বিলিয়ে দিয়েছে। এটাই তো আসল মানবতা। এখন আমি আপনাদের দুটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আর এই দুটি প্রশ্নের উত্তর আপনাদের নিজেদের বিবেক থেকে দিতে হবে। প্রথম প্রশ্ন, যদি আপনারা প্রলয়ের জায়গায় হতেন আর এমন এক গরিব ছেলেকে ভাড়ার অভাবে বাসে বসে থাকতে দেখতেন যে স্কলারশিপের পরীক্ষা দিতে যাচ্ছে, তবে কি আপনারাও তাকে মাফ করে নিজের পকেট থেকে সাহায্য করতেন, নাকি নিজেদের ডিউটি পালন করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিতেন? দ্বিতীয় প্রশ্ন, যদি আপনারা সামিরের জায়গায় হতেন আর আপনাদের কাছে অ্যাডমিশনের জন্য অতগুলো সিকিউরিটি মানি চাওয়া হতো, তবে কি আপনারা হাল ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যেতেন, নাকি আপনারাও সামিরের মতো শেষ মুহূর্ত পর্যন্ত কোনো না কোনো উপায়ে নিজের স্বপ্ন পূরণ করার রাস্তা খুঁজতেন? একটু ভাববেন। এই প্রশ্নগুলো শোনা সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা ততটাই কঠিন, কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের মনুষ্যত্বকে রোজ পরীক্ষা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই গল্পের ওপর আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন। আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ি, আর হ্যাঁ, যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে একে আপনাদের বন্ধুদের আর আপনজনদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন, কারণ হতে পারে আপনার শেয়ার করাই একটি গল্প কারো হতাশ জীবনে নতুন আশা জাগাতে পারে, কাউকে মানবতার পথে চলতে অনুপ্রাণিত করতে পারে। আর এমনই মন ছুঁয়ে যাওয়া সব গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে প্রতিটি নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। বন্ধুরা, আজকের মতো বিদায় দিন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, যা আপনাদের মনের কোনো না কোনো কোণকে ঠিক ছুঁয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত নিজের আর আপনজনদের খেয়াল রাখবেন, আর হ্যাঁ, মনে রাখবেন, কখনো মানবতা হারাবেন না, কারণ মানবতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ।